প্রায় প্রতি বছরের মতনই গত বছরও পূর্ব মেদিনীপুরের পুজো পরিক্রমায় আমরা বেরিয়ে পড়েছিলাম। যে পথ দিয়ে আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, বাঙালির খুব চেনা রাস্তা, দীঘার রাস্তা, সেই পথে অনেকেই অনেকবার গেছেন, অথচ সেই পথ ধরে গ্রামের ভেতরে এই সব পুজোর খবর কজন রেখেছেন? কোলাঘাট ছাড়িয়ে নন্দকুমার থেকে সোজা বেরিয়ে এসে কিছুটা গিয়ে মহিষাদল রাজবাড়ির রাস্তা। আমাদের প্রথম গন্তব্য মহিষাদল রাজবাড়ির পুজো। প্রায় 350 বছরের পুরনো এই পুজোর উদ্যোক্তা গর্গ পরিবার শুধু উত্তরপ্রদেশ থেকে বাণিজ্যের অভিলাষে বঙ্গভূমিতে তাদের আসা এবং শস্য শ্যামলা বাংলাকে ভালোবেসে ফেলা, ফলে স্থায়ীভাবে বসতিপত্তন। গর্গ পরিবারে গড়ে উঠেছিল ভবানীপ্রসাদ, শক্তিপ্রসাদ এবং ভূপাল প্রসাদ 3 ভাইকে কেন্দ্র করে। ধীরে ধীরে তৈরি হয় গর্গ সাম্রাজ্য। আচার বিচার, বিলাস ব্যাসন, শিক্ষা সংস্কৃতি, দান ধ্যান, রাজবাড়ির সুনাম ছড়িয়ে পড়ে প্রতিটি ক্ষেত্রে। ক্রমে ক্রমে মহিষাদল রাজবাড়ি হিসেবে খ্যাতি লাভ। তাঁদের সৃষ্ট পুজো মহিষাদল রাজবাড়ির পুজো হিসেবেই প্রসিদ্ধি লাভ করে। সে পুজোর জনপ্রিয়তা আজও অটুট। বর্তমানে পুরনো প্রাসাদের অদূরেই গড়ে উঠেছে নতুন রাজবাড়ি ফুলবাগ প্যালেস। সেখানে নির্মিত হয়েছে এক সংগ্রহশালা। রাজপরিবারের নানান নিদর্শন, পূর্ব ইতিহাস দিয়ে সজ্জিত এই সংগ্রহশালাটি এক কথায় অনবদ্য। দুর্গাপূজা হয় পুরনো রাজপ্রাসাদ চত্বরে অবস্থিত প্রাচীন নাট মন্দিরে। প্রাচীন প্রথা মেনে প্রতি বছরই প্রতিমা নির্মিত হয় আটচালায়, ডাকের সাজে। প্রতিপদ থেকে 9 দিনের পুজো হয়। প্রতিপদে যে ঘট প্রতিষ্ঠা করা হয় তা 9 দিন ধরে পূজিত হয়। কুলপুরোহিত ওই 9 দিন নিজ হাতে হবিষ্যি রান্না করে খান। এই নিয়মই বংশ পরম্পরায় মেনে আসছেন কুলপুরোহিত বংশের সদস্যরা। মন্দিরে রয়েছেন কুলদেবী মা ভবানী। নিত্য পুজো পান মা। পুজো হয় বৈষ্ণব মতে, তাই বলি প্রথা নেই। সপ্তমী থেকে দশমী অন্নভোগ নিবেদন করা হয়। অতীতে দশমীর পর প্রতিমা নিরঞ্জন করা হতো গেঁওখালির গঙ্গায়। এখন
পার্শ্ববর্তী পুকুরে বিসর্জন কার্য সারা হয়। বর্তমানে পুজোর দায়িত্বে রয়েছেন শঙ্কর প্রসাদ গর্গ ও হরপ্রসাদ গর্গ এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। শঙ্কর প্রসাদ গর্গ মহাশয় আমাদের তার পুজোর কিছু কথা নিজের মুখেই বলেছেন। ছিল উত্তরপ্রদেশ থেকে, তো আমরা প্রায় 400 বছর আগে উত্তরপ্রদেশ থেকে এখানে আমরা এসেছি। এখানে গেউখালি বলে একটা জায়গা আছে, ওরা আগে তো পর্তুগিজের রাজত্ব ছিল, ওইখানে প্রথমে আসা, পরে এখানে আমরা শিখছি। এই পুজোটা আমাদের এই পূর্বপুরুষ রানী জানকী বলে নাম শুনে থাকবে হয়তো, অনেক মন্দির ফন্দির করেছেন ওখানে, এখানে গেল উনি আপনার প্রথম পুজো আরম্ভ করেন সামথিং লেট, মানে 18 মানে 1700-1800 এই সময় প্রথম পুজো। তখন হচ্ছে আমাদের পুরো রাজবাড়ি ছিল, সে ধুলির সাথে হয়ে গেছে পূর্ব দিকে। তারপরে যেটা আপনার পুজোর ওখানটা না না ওদিকে ওদিকে আপনি এই আচ্ছা আমি কিচ্ছু নেই সেখানে, ওই সময় জায়গায় আগে পুজো হতো। আচ্ছা, তারপরে পরে রানী ইন্দ্রাণী আমার হচ্ছে 7-8 আগে উনি প্রথম শুরু করেন, যেখানে এখন হচ্ছে দুর্গা মন্দিরের যেখানে আছে। যেমন আমাদের প্রতিপদ থেকে শুরু হয়, তখনকার দিনের যে ছিল যে প্রত্যেকের পয়লা ফার্স্ট যেদিন এক মন ভোগ হতো, চালের ভোগ হতো, দ্বিতীয়া তৃতীয়া করে করে দশমী অবধি 10 মনের চালের ভোগ হতো এবং গ্রামকে পুরো খাওয়া হতো। এখন তো সেই অবস্থায় নেই। এখন আমাদের ছোটোখাটো একটা যেমন হয় প্রত্যেক দিন ভোগ তো হয়, আর কয়েকজনকে খাওয়ানো টাওয়ানো যেটা হচ্ছে। তবে এটা প্রায় অরিজিনালি প্রায় 300-37 বছর, কিন্তু রানী যেটা পরে রানী ইন্দ্রাণী যেটা শুরু করেন সে প্রায় 200 বছর হয়ে গেছে। এরপর আমরা আবার কাঁথির দিকে রওনা দিয়ে দিই। সেখানে রয়েছে কাঁথির বিখ্যাত মিত্র বাড়ির পুজো। 300 বছরের প্রাচীন এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা যাদবরাম রায়। দানশীল রাজা হিসেবে তার নাম সর্বজন বিদিত ছিল। সেই সময় এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসত তা আজও বসে। পুজোর কদিন ডাকের সাজের একচালার প্রতিমা, বংশ পরম্পরায় প্রতিমা শিল্পী প্রতি বছর মন্দিরেই প্রতিমা নির্মাণ করেন। বর্তমানে বংশের 2 শরিক মিলে পুজোটি চালিয়ে যাচ্ছেন। সেই আড়ম্বর না থাকলেও নিয়মনিষ্ঠা আজও অটুট। পরিবারের অন্যতম সদস্যা 84 বছরের সুধীরা মিত্রের কাছে থেকে জানা যায় তিনি 1940 সাল থেকে এভাবেই পুজো হতে দেখে আসছেন। মাঝে 42 সালে তুমুল সাইক্লোনের রোষে পড়ে সব কিছু তছনছ হয়ে যায়। নতুন করে মন্দির প্রতিষ্ঠা করে আবার পুজো শুরু হয়। রাজা যাদবরাম রায় সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি যে পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধিলাভ করেন সেই আসন আজও পাতা আছে মন্দিরের গর্ভগৃহে। শাক্ত মতে পুজো হয়। আগে মোষ বলি হতো, সপ্তমীতে 1টি এবং নবমীর সকালে পরপর 2টি, পরে 108টি পাঁঠা বলি হতো। বর্তমানে বলি হয় না, অন্নভোগ দেওয়া হয় না, নিবেদন করা হয় লুচি, নানান তরকারি, ভাজা, মিষ্টি, নাড়ু, ফল ইত্যাদি। পুজোয় বাড়িতে তৈরি নাড়ু এবং স্পেশাল বাদাম সন্দেশ মায়ের ভোগে দেওয়ার নিয়ম। বাজারের কোনো মিষ্টি দেওয়ার চল নেই। প্রতিপদ থেকে 13 দিন ধরে পুজো হয়। ভোগও বিতরণ করা হয় ওই 13 দিন ধরে। সপ্তমী, অষ্টমী, নবমীতে টিকিট কেটে ভোগ কেনা যায়। একাদশীতে বিশেষ ভোগের আয়োজন করা হয় আজও। পুজোটি
কিশোরগড় মিত্রদের পুজো বা গড়ের পুজো নামে সমাধিক পরিচিত। প্রতিমা বিসর্জন করা হয় পার্শ্ববর্তী খালে। এরপরে আমরা চলে যাই আমাদের দুপুরের খাওয়া এবং কিছুটা বিশ্রামের জন্যে। পরের দিন আমরা রওনা দিই সকালের দিকে দীঘার অঞ্চলে। কিছু সাইট সিইং করার পরে আমরা চলে আসি বালিশাহীর ভূঁইয়া বাড়িতে। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রাচীন পুজো বারভূঁইয়ার এক ভূঁইয়া উড়িষ্যা থেকে এখানে চলে আসেন। 500 বছরের প্রাচীন এই পুজো। হেস্টিংসের সময়ের এই পুজোর যথেষ্ট প্রসিদ্ধি ছিল, জানালেন পরিবারের বর্তমান সদস্য অরুণাশিস দাস মহাপাত্র মহাশয়। প্রাচীনকালের নিয়ম অনুযায়ী প্রতিমা এখনো ছাঁচে তৈরি হয়। আগে শাক্তমতে পুজো হতো। কালিকা পুরাণ অনুযায়ী নিয়ম পালন করা হতো। পাঁঠা বলির চল উঠে এখন আট বা আদা বলি হয়। পুজোর নিয়ম এখন বৈষ্ণব মতে পালন করা হয়। অষ্টমী এবং নবমী পুজো একদিনে হয়। নবমী শেষে মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহামারী পুজো আজও অনুষ্ঠিত হয়। সন্ধি পুজোর নিয়ম নেই। মায়ের পুজোর পাশাপাশি কুলদেবতা গোবিন্দ রায় জিউয়ের পুজো হয় নিয়মিত। শুধুমাত্র নবমীতে বলি দেওয়া আগে দেবতাকে স্থানান্তর করা হয়। অরুণাশিস দাস মহাপাত্র মশাই জানালেন যে দাদু মহান সাধক ছিলেন, নিয়মিত জপ তপ করতেন। পঞ্চমুণ্ডির আসনও আছে। পুজোর কদিন মাকে নিত্য লুচি, সুজি, ক্ষীর, মোয়া সহযোগে ভোগ নিবেদন করা হয়। অষ্টমীর রাত্রে ব্রাহ্মণ ভোজন করানো হয় আজও। আর নবমীতে সকলকে ভোগ খাওয়ানো হয়। দশমীতে প্রতিমা নিরঞ্জনের আগে মেছুনি দেওয়া হয়। দেবীকে কাঁধে করে নিয়ে গিয়ে স্থানীয় পুকুরে নিরঞ্জন করা হয়। আগে কামান দাগা হতো ঘট তোলার সময়। এখন আর তা সম্ভবপর নয় বলে প্রথাটিকে বাতিল করা হয়েছে। এবারের পূর্ব মেদিনীপুরের পুজো পরিক্রমা খুব সংক্ষিপ্ত হলেও খুবই অনবদ্য ছিল। সব মিলিয়ে আমরা সপ্তমীর দিন শেষে কলকাতায় আবার ফিরে আসি।